আরজিকর মেডিকেল অ্যান্ড কলেজের এটাই কি প্রথম ঘটনা? না, এটাই প্রথম ঘটনা না। এর আগেও অনেক স্টুডেন্টের মার্ডার এবং সুইসাইডের ঘটনা ঘটেছে এই হসপিটালে। কখনো পর্নোগ্রাফি চক্রান্ত, কখনো ডেড বডির সাথে সেক্স, কখনো ড্রাগ ওভারডোজেস, কখনো সেক্স র্যাকেট, বিভিন্নভাবে র্যাগিং এর শিকার হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে বহু স্টুডেন্টের। আজকে আমি আরজিকর মেডিকেলের এমন কয়েকটি ঘটে যাওয়া রহস্যজনক ঘটনা নিয়ে আলোচনা করব, যা আজ পর্যন্ত তারা জাস্টিস পায়নি এবং কোনো কারণও খুঁজে পাওয়া যায়নি। প্রশ্নই থেকে গেছে। এই ঘটনাটি ঘটেছিল এই আগস্ট মাসে। সালটা ছিল 2001। 25শে আগস্ট সৌমিত্র বিশ্বাস নামের এক ছেলের সাথে, ছেলেটি 4th সেমিস্টারের স্টুডেন্ট ছিল। একদিন আরজিকর হসপিটালের একটি হোস্টেলের রুমে তার ঝুলন্ত দেহ পাওয়া গিয়েছিল। এই ঘটনাটি ঠিক কয়েকদিন আগে ঘটে যাওয়া মহিলা ডক্টরকে রেপ করে মার্ডার করার মতোই ছিল, যা এখন বর্তমানে একটি বৃহত্তর আন্দোলনের রূপ নিয়েছে। ছেলেটির মৃতদেহ পাওয়া সাথে সাথেই তার পরিবারকে ফোন করে জানানো হয়েছিল যে আপনাদের ছেলে সুইসাইড করেছে, কিন্তু ছেলেটির পরিবার এবং তার বন্ধু বান্ধব জানায় বা সন্দেহ করে যে তাকে র্যাগিং করে হত্যা করা হয়েছে। বয়েজ হোস্টেলে নাকি পর্নোগ্রাফি চলতো, বিভিন্ন ধরনের অশ্লীল ছবির ফটোশুট করা হতো, তাকে বিভিন্নভাবে মানসিক ও শারীরিক নির্যাতন করা হয়েছিল বা নিজেকেই করতে বলা হতো। র্যাগিং এর মাত্রা এই পর্যন্ত ঠিক থাকলেও কিন্তু যখন কোনো মৃত মানুষের সাথে সেক্স করার মতো বিষয় বা জঘন্য এই কাজটি কাউকে করতে বলা হয়, তখন তার মেন্টাল স্ট্যাবিলিটি, মেন্টাল হেলথের কি হতে পারে একবার ভেবে দেখেছেন? ঠিক এভাবেই র্যাগিং এর শিকার হয়েছিল এই ছেলে। আর এইসব ছেলেটি সহ করতে না পেরে সব তথ্য ফাঁস করে দেওয়ার হুমকি দিয়েছিল। এরপর তাকে প্ল্যানিং মাফিক তার নিজের রুমেই ঝুলিয়ে দিয়েছিল। কিন্তু এই ঘটনায় শুধুমাত্র দুজনকেই পুলিশ গ্রেপ্তার করেছিল, বাকি পুরো প্ল্যানটাকে ঢাকা দিয়ে দেওয়া হয়েছিল। আর আজ পর্যন্ত এই মৃত্যুর মামলাটি অমীমাংসিত হয়ে আছে, যে কি কারণে বা কেন না সুইসাইড করেছিল, যদি সুইসাইড করে তাহলে কি কারণে সুইসাইড করেছিল, এই সব প্রশ্নই হয়ে আছে। তারপর দ্বিতীয় যেটা ঘটনা, সেটা ঘটেছিল 2003 সালের 5ই ফেব্রুয়ারি। আত্মঘাতী হয়েছিলেন আরজিকর মেডিকেল অ্যান্ড কলেজের হাসপাতালের এক হাউস স্টাফ অরিজিৎ দত্ত নামে এক ব্যক্তির। পুলিশের রিপোর্ট অনুযায়ী জানা যায় যে প্রথমে তার হাতে অ্যানেস্থেসিয়া ইনজেকশন করা হয়েছিল, তাতে তার হাত অবশ হয়ে গিয়েছিল। তারপর তার হাতের শিরা একটি ব্লেড দিয়ে চিরে ফেলেছিল। এরপর একটি সার্জিক্যাল কেচি দিয়ে তার হাতের শিরাগুলি কেটে ফেলেছিল। অবশেষে সে হোস্টেলের একটি ছাদ থেকে নিচে ঝাঁপ মেরেছিল। দেখা যায় নিচে পড়ে যাওয়ার সময় তার হাতে সার্জিক্যাল ওই কাঁচিটি ছিল। আর এই ঘটনা ঘটছিল ঠিক সরস্বতী পুজোর আগের দিন। বীরভূমের সিউড়ির এই যুবকটি মৃত্যুকে ঘিরেও অনেক রহস্যের দানা বেঁধেছিল, কারণ পুলিশ কোনো সুইসাইড নোট বা অন্য কোনো কারণ খুঁজে পায়নি। তারপর পুলিশ পরে জানায় যে এর পেছনে লাভ কেস বা ব্যর্থ প্রেমের কোনো কারণ থাকতে পারে। পুলিশের কথায় কোনো কারণ থাকতে পারে, কিন্তু কি সেই আসল কারণ তা আজ পর্যন্ত কনফার্ম ভাবে জানা যায়নি যে সে সুইসাইড করেছিল না তাকে মেরে ফেলা হয়েছিল। যদি একটু ভাবা যায় তাহলে এটাকে মার্ডার বললেও ভুল হবে, কারণ যদি কেউ সুইসাইড করে তাহলে কেউ এইভাবে করবে না যে আগে ব্লেড দিয়ে তার শিরা কাটবে, তারপর কেচি দিয়ে তার শিরা চিরবে এবং পরে হাতের মধ্যেই কাঁচিটা রেখে আবার ছাদ থেকে ঝাঁপ দিবে। বিষয়টা হজম হচ্ছে না, কিন্তু পুলিশ এই কেসটাকে অন্যভাবে প্রমাণ করে অল্প দিনের মধ্যেই চাপা দিয়ে দেয়। আর আরজিকর এর এই ঘটনাও আজ পর্যন্ত সঠিক বিচার পায়নি, অনেক প্রশ্ন হয়ে আছে। তারপর তৃতীয় যেটা ঘটনা ঘটেছিল, সেটা এই আগের ঘটনার মাত্র কয়েকদিন পরেই হয়েছিল, মানে 16 ফেব্রুয়ারি 2003 সাল। প্রবীণ গুপ্তা নামে এক 4th বর্ষের স্টুডেন্টের সাথে তার নিজের হোস্টেলে গভীর রাতে তার 2 হাতের কবজির শিরা কেটে আত্মহত্যা করার চেষ্টা করেছিল। তবে তার ভাগ্য ভালো ছিল যে সে বেঁচে যায়, কিন্তু এর পেছনে যে আসল সত্যতা কি ছিল আজ পর্যন্ত জানা যায়নি। এইসব কেসগুলিকে পুলিশ বারবারই সুইসাইড বলে ধামাচাপা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছিল। তারপর 2016 সালে গৌতম পল নামে এক ব্যক্তি, সে আরজিকর মেডিকেলের অধ্যাপক ছিলেন। একদিন হঠাৎই তার পচা গলা দেহ পাওয়া যায় তার ভাড়াবাড়ি থেকে। কিন্তু প্রশ্ন হচ্ছে, একজন প্রফেসরের মৃত্যু হলো, তার মৃত্যুটা কেউ জানতে পারলো না, এটা কিভাবে হওয়া সম্ভব? তবে পুলিশ জানায় এটা মার্ডার হতে পারে, কারণ পোস্টমর্টমের রিপোর্ট অনুযায়ী তার পেটে পয়জন পাওয়া গিয়েছিল। তারপর তার ঘরের মেঝেতে রক্তের দাগ ও তার মুখে অনেক আঘাতের চিহ্ন ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত এই কেসটাকেও চাপা দিয়ে দেওয়া হয়। এরপর 2020 সালে পৌলুমি সাহা নামে এক মহিলার সুইসাইডের কেস উঠে আসে।
সে বিল্ডিং থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিল। কিন্তু কেন? প্রাথমিকভাবে জানা যায় নাকি সে বিষণ্ণতার গ্রাস করেছিল। কোভিডের সময় ওভার ডিউটি, নন স্টপ কাজের চাপ এগুলি তাকে গ্রাস করেছিল। যদিও এই ক্ষেত্রেও কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি। আর এই মহিলা ডক্টরের মৃত্যুকে ঘিরেও অনেক প্রশ্ন দানা বেঁধেছিল যে শুধু কি এরকম কাজের চাপে সুইসাইড করেছিল, না অন্য কিছু কারণে সে সুইসাইড করেছিল, না তাকে সুইসাইড করতে বলা হয়েছিল। তারপর 2023 সালে শুভ্রজ্যোতি দাস নামে এক স্টুডেন্টের সাথে ঘটেছিল। জি কর মেডিকেল থেকে MBBS করার পর সে এখান থেকে ইন্টার্নশিপ করেছিল। তার মৃত্যু হয়েছিল অ্যান্টি ডিপ্রেশনের ফলে। সে নাকি অবসাদ কাটানোর জন্য প্রচুর পরিমাণে ওভারডোজেজ ওষুধ খেয়েছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে সে নিজে কি এতগুলো অ্যান্টি ডিপ্রেশনের ওষুধ খেয়েছিল, নাকি কেউ তাকে জোর করে খাইয়ে দিয়েছিল? এর উত্তর কিন্তু আজ পর্যন্ত জানা যায়নি, কারণ পুলিশ কোনো সুইসাইড নোট পায়নি। আর এই শুভ্রজ্যোতির মৃত্যুর রহস্যই থেকে গিয়েছে। তারপর রিসেন্ট এই কয়েকদিন আগে ঘটে যাওয়া এই মহিলা ডক্টরের রেপ কেস, যা এখনো পর্যন্ত প্রায় 15 দিন হতে চলল, কোনো কিছুই প্রমাণ পাওয়া গেল না। এই পর্যন্ত পুলিশ শুধুমাত্র একজনকেই গ্রেপ্তার করেছে। কিন্তু যেখানে এই মহিলা ডক্টরের রেপ কেসের বিষয়টা শুধুমাত্র আমাদের পশ্চিমবঙ্গে নয়, গোটা দেশে গোটা বিশ্ব তোলপাড় হয়ে গিয়েছে। আর এখনো পর্যন্ত পুলিশ CBI কোনো কিছুই করতে পারছে না। তবে কি পুলিশ এই কেসটাকেও ধামাচাপা দিতে চাইছে? আর এই মহিলা ডক্টরকে এমনভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে যা গায়ে কাঁটা দেওয়ার মতো। তার 2টি পা 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে চিরে ফেলার চেষ্টা করা হয়েছিল। অভয়ার চোখের চশমার কাঁচ ভেঙে চোখে ঢুকে গিয়েছিল। তার সারা গায়ে ছিল প্রায় 113টা কামড়ের দাগ, সারা শরীরে ছিল রক্তের দাগ। তার প্রাইভেট পার্টে পাওয়া গেছে প্রায় 150 ml স্পাম, যা দেখে অনুমান করা হয় যে কমপক্ষে 7 থেকে 8 জন অভয়াকে ধর্ষণ করে তারপর নৃশংসভাবে হত্যা করা হয়। আর এই ঘটনা শুধুমাত্র ভারতে না, বিশ্বের প্রত্যেক দেশের সাধারণ মানুষের লজ্জা, ভয়, ঘৃণা, ক্রোধ, আক্রোশ জন্মেছে। আর তাই প্রত্যেক দেশের জনগণ ক্যান্ডেল মার্চ, প্রটেস্ট শুরু করে দিয়েছে। দাবি একটাই, অপরাধীর ফাঁসি চাই। ইভেন শুধু ফাঁসি না, ফাঁসির থেকেও তাদের কঠোর থেকে কঠোর যেন সাজা পায়। কারণ ডক্টর অভয়াকে যেভাবে রেপ করে হত্যা করা হয়েছে তা শুনে এবং ইমাজিন করে তোমার শরীর স্তব্ধ হয়ে যেতে পারে এবং মনে নানান প্রশ্নের জন্ম নিতে পারে। কিন্তু কি কারণে বা কেন এই মহিলা ডক্টরকে রেপ করে হত্যা করা হলো এবং কে সেই অপরাধী? 9 আগস্ট এর গভীর রাত, যখন সারা কলকাতাবাসী গভীর ঘুমে আচ্ছন্ন, তখন আমাদেরই এক দিদি, এক বোন নিজের সম্মান বাঁচাতে বা নিজে বাঁচতে লড়াই করেছিল, কিন্তু সে পারেনি। সে প্রত্যেকদিন লড়াই করত রোগীর জীবন বাঁচাতে, কিন্তু সে আজ নিজে লড়াই করেও সে নিজেকে বাঁচাতে পারেনি। সেদিন ছিল বৃহস্পতিবার রাত 12টায়। তার 36 ঘন্টা ডিউটির পর রেস্ট করার জন্য চেস্ট ডিপার্টমেন্টের একটি সেমিনার রুমে যায়। এখানে তার বন্ধুরাও ছিল। তারা একসাথে অনলাইনে খাবার অর্ডার করেও খেয়েছিল। এরপর তারা বেশ কিছুক্ষণ আড্ডাও মারে এবং সেদিন রাতে অলিম্পিক্সে নীরজ চোপড়ার খেলাও চলছিল। তারপর রাত 3টের দিকে ঘুমিয়ে পড়ে। আর পরদিন সকাল 7:30টার দিকে এই মহিলা ডক্টরের মৃতদেহ পাওয়া যায়। আর প্রাথমিক তদন্তের রিপোর্টে এটা অনুমান করা হচ্ছে যে ভোর 3টে থেকে সকাল 6টার মধ্যে এই সম্পূর্ণ ঘটনাটি ঘটিয়েছে অপরাধী। কিন্তু প্রথমে পুলিশ কেসটাকে ততটা সিরিয়াস মনে করেনি। তারপর যখন রাস্তায় বিভিন্ন ডক্টরেরা প্রটেস্ট আন্দোলন করতে শুরু করে, তখন পুলিশ সহ গোটা দেশ নড়ে বসে, বিশেষ করে পশ্চিমবঙ্গে ক্ষমতায় থাকা সরকার। এরপর সারা রাজ্য জুড়ে সব হসপিটালে শুরু হয় আন্দোলন। তারপর পুলিশ তড়িঘড়ি করে ইনভেস্টিগেশন শুরু করে। এরপর পোস্টমর্টমের রিপোর্টে কয়েকটি শকিং ইনফরমেশন উঠে আসে। আর এই সম্পূর্ণ পোস্টমর্টমটি রেকর্ড করা হয়েছিল। ডক্টরের গলার হাড় ভাঙা ছিল, মানে তাকে গলা টিপে শ্বাসরোধ করে মারা হয়েছিল। তার প্রাইভেট পার্টে পাওয়া গেছে অনেকগুলি সিমেন্ট, চোখে, ঠোঁটে, মুখে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন ও রক্তের দাগ। তার পায়ের গোড়ালি ভাঙা ছিল। আর এই সব ইনফরমেশন গুলিকে ইন্ডিকেট করে বলা যায় যে মৃত্যুর আগে ও পরে ধর্ষণ করে তারপর তাকে মার্ডার করা হয়। কিন্তু এই পর্যন্ত এই সিচুয়েশনে এসেও জানা যায়নি যে এই কাজটি কে এবং কারা করতে পারে। আর এই সবের মধ্যেই শুরু হয় রেপ ভিকটিমকে ব্লেম করা, মানে রেপ হয়েছে তার নিজের কারণে। জি কর হসপিটালের প্রিন্সিপাল বলে যে তার একা সেমিনারে যাওয়া এবং থাকা এত রাতে ঠিক হয়নি। মানে প্রিন্সিপাল বলতে চাইছে যে মেয়েটি একা সেমিনার রুমে ছিল, তাই তাকে রেপ করা হয়েছে। মানে মেয়েটির দোষ এখানে, যে রেপ করে মার্ডার করেছে তার দোষ না। মানে সেমিনার রুম হলো রেপ করার জায়গা। আর কোনো সরকারি হসপিটালের মধ্যেও যদি কেউ সেফ না থাকে তাহলে কোথায় সেফ থাকবে? আর এরপরেই শুরু হয় পশ্চিমবঙ্গ সহ সারা দেশ জুড়ে জোরদার আন্দোলন।